নমস্কার, আমি সঞ্জয়। আমি বলেছিলাম যে মঙ্গলবার দিন দেবো, সপ্তাহে একটা করে ভিডিও। বন্ধুরা বলছে ছোট ছোট করে দাও, তাহলে সবাই শুনতে পারে। আসলে আমরা তো ছোট করে বলতে খুব একটা পারি না, বিশেষ করে যখন ক্লাসরুমে বা ক্যামেরার সামনে কিছু বলতে হয়। স্টিল আমি চেষ্টা করছি, কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে একটা লড়াই, একটা সংগ্রাম চালিয়ে যেতে। সংগ্রামের শুরু, সেটা নানান স্পিয়ারে নানাভাবে আমরা করছি। এই যে ভিডিওগুলো করি, আপনারা যারা দেখছেন তারা যদি মনে করেন যে এই কথাগুলো আমাদের জানা কথা কিন্তু ভাবা দরকার, তাহলে তারা একটু ভালো করে শেয়ার করুন আর সাবস্ক্রিপশন বাড়ান। প্রত্যেকে যদি 10 জন করে শেয়ার করেন যারা যারা দেখছেন, তাহলে অন্তত আরও কিছু মানুষ দেখে, তারা এবার তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে, ফলে আইডিয়াসগুলো স্প্রেড করে। আমি তো কারোকে কোনো আইডিওলজি দিচ্ছি না, আইডিওলজি দিয়ে কারোর চিন্তাভাবনাকে আমি রেস্ট্রিক্ট করতে চাইছি না। আই এম জাস্ট থ্রোয়িং আইডিয়াস, বিভিন্ন ধারণাগুলো নিয়ে বলছি। সেই ধারণাগুলো নিয়ে মানুষ ভাবুন, এবং এই ভাবানোটাই হচ্ছে আমার সংগ্রাম। কারণ মানুষকে ভাবতে না দেওয়ার যে চক্রান্ত গ্লোবালাইজেশনের সময় থেকে আমরা দেখছি, এই মার্কেট ফান্ডামেন্টালিজম, তারা চায় না মানুষ ভাবুক। এই সামগ্রিক যে অথরিটেরিয়ান রুল অল অ্যাক্রস দ্য গ্লোব যেটা হচ্ছে মোরালেস, কিছু জায়গা বাদ দিয়ে, সেখানে কিন্তু ভাবতে মানুষকে দিতে তারা রাজি নয়। তারা সমস্ত কালচারটাকে একটা ইউনিফর্ম করে দেবে। মানে আগে যেমন কলকাতার লক্ষ্মীকান্তপুরের মধ্যে একটা তফাৎ দেখতে পেতাম, এখন আর সেরকম কোনো তফাৎ কিছু নেই। আগে যেমন ভারত এবং প্যারিসের মধ্যে, লন্ডনের মধ্যে অনেকটা তফাৎ দেখতাম, এখন দেখছি মানে পারসেপশন অফ লাইফ সেটা কিন্তু অনেকটা এক হয়ে যাচ্ছে। অর্থাৎ ডাইভার্সিটিকে এই সিস্টেমটা কিন্তু এনকারেজ করছে না, তারা ইউনিফর্মাইজ করে দিচ্ছে। সবাই যেন একরকম ভাববে, একরকম করবে, ফলে মানুষের চিন্তাভাবনার জায়গাটাকে আঘাত করতে চাইছে। এটা হচ্ছে আজকে সবচেয়ে বড় আঘাত যেটা আমাদের উপরে হচ্ছে, মানুষের উপরে। সেই উল্টো দিক থেকে মানুষকে ভাবতে এবং ক্রিটিক্যাল রেসপন্স করতে এনকারেজ করা, তাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে নিয়ে যাওয়া, যেটা তার কমফোর্ট জোন, যেটা তার একটা নান্দনিক অভিজ্ঞতা জীবনে, সেই দিকে তাকে নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ফলে আমার এই লড়াইতে যারা আপনারা মনে করবেন যে হ্যাঁ, মানুষকে ভাবানোটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কাজ, তারপর তো সে ঠিক করবে কোন দিকে যাবে না যাবে, কিন্তু রাস্তাটা তৈরি করার, নির্মাণ করার জন্য যে ভাবনাটা দরকার, সেই ভাবনার জগতে মানুষকে টেনে আনাটা আজকের দিনের সবচেয়ে বড় পলিটিক্যাল গোল। সেইটা কেন, সেটা নিয়ে নানান ব্যাখ্যা আমার অভিজ্ঞতা থেকে তত্ত্ব দিয়ে করবার চেষ্টা করব ধীরে ধীরে। কিন্তু আজকে এইটুকুই বলে শুরু করছি যে আপনারা কাইন্ডলি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং দেখুন যাতে আইডিয়াসগুলো চলে যায় বিভিন্ন জায়গায়, স্প্রেড করে এবং মানুষ ভাবতে শুরু করে। আমি আজকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি পেট্রোনাইজেশন মানুষকে এম্পাওয়ার করে না। পেট্রোনাইজেশন অনেক সময় মানুষকে ছোটো করে। পেট্রোনাইজেশন আমি যে সেন্সে বলছি সেটা কিন্তু হচ্ছে যে বাহ, খুব ভালো করেছে বলে একটা আপার হ্যান্ড নেওয়া, নিজেকে উপরে রেখে অন্যকে অনেকটা দয়া করার মতন। আমি দয়া এবং প্রেমের মধ্যেকার যে মৌলিক তফাৎ, সেটা নিয়ে আগে ভিডিওতে বলেছি। আসলে এই যে দেখুন না, ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত পলিটিক্যাল অ্যাকশনগুলো হচ্ছে ঠিক ইলেকশনের আগে, অ্যাসি ফ্যাসিবাদটা যেন ওই 3 মাস আগে মানে শুরু হয়েছে আর কি। তার সেটা যে কনসিস্টেন্টলি চলছে, তার জন্য যে একটা কনসিস্টেন্ট অপোজিশন দরকার, কনসিস্টেন্ট অ্যাকশন দরকার, সেটা নয়। ঠিক নির্বাচনের আগে সব ফ্যাসিবাদ বিরোধী অনেক কথাবার্তা দেখবেন হচ্ছে, এদের কোনো লজ্জাও নেই যে সারা বছর আমরা ঘুমিয়ে থাকি। আমি এখানে শুভেন্দু দাশগুপ্তের একটা ছোট বইয়ের একটা লাইন দেখুন। তিনি বলছেন যে
এই তো বামপন্থী অর্থনীতিবিদ, তিনি বলছেন আমাদের স্বভাব যখন হবে তখন করো, শুধু তখনই করো, যখন দাঙ্গা হয় তখনই শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এটা ওটা সেটা, হিন্দু মুসলমান ভাই ভাই, আজ দাঙ্গার আগে বা পরে যেন আমাদের কোনো ইন্টারভেনশনের দরকার নেই। আমি কিছুদিন আগে 1990 থেকে আর 2020-র মধ্যে ভারতবর্ষে কমিউনালিজম নিয়ে কী কী নাটক হচ্ছে তার একটা নাটক হয়েছে তার একটা তালিকা বানাতে চেষ্টা করছিলাম। আপনারা ভাবতে পারবেন না, আমি নাম করছি না, ভারতবর্ষের বিশিষ্ট বামপন্থী নাট্যকার, সমালোচক, তাদের কাছে গিয়ে গিয়ে তারা প্রত্যেকেই তাদের ফ্রাস্ট্রেশন ভেন্টিলেট করেছে যে অ্যাজ সাচ এই পিরিয়ড যেখান থেকে 90s থেকে আর 2020 অবধি অ্যাজ সাচ সেরকম কোনো ভালো ছাপ ফেলে গেছে এবং কনসিস্টেন্টলি পারফর্ম করেছে বিভিন্ন পলিটিক্যাল থিয়েটার গ্রুপরা, এরকম কোনো ইনস্ট্যান্স কিন্তু আমাদের দেশে নেই। আমি একদম খুব চ্যালেঞ্জ দিয়ে বলছি। ছোট ছোট অনেক অনামী দলেরা কিছু কিছু করেছেন, কখনো কখনো নজরে এসছে। অ্যাজ সাচ যারা এস্টাবলিশড, নিজেদেরকে স্টলওয়ার্ড ক্লেম করেন, তারকা ক্লেম করেন এবং সকলকে চালাবার ঠিকাদারি নিয়েছেন, তাদের মধ্যে কিন্তু আপনি দেখবেন এই 1900 থেকে 2023-এর মধ্যে ভারতবর্ষের এই যে একটা ধর্মীয় মৌলবাদের প্রভাবকে প্রতিহত করার জন্য কোনো ধারাবাহিক সাংস্কৃতিক সংগ্রাম নেই, আনফর্চুনেটলি। তো ওই যখন হবে তখন নামবে, আবার ইলেকশন এসছে, ইলেকশনের আগে করবে, এইটাই হয়ে গেছে আমাদের প্যাটার্ন। এখন এই প্যাটার্নটা আমরা কেন ফলো করি? কারণ আমরা জানি যে আমাদের সত্যি সত্যি বলতে কি এই কনসিস্টেন্টলি কাজ করার মধ্যে দিয়ে যে পরিশ্রম, সেটা না করলেও তো আমি প্রোগ্রেসিভ হতে পারছি, সেটা না করলেও তো আমি সময়ে সময়ে আমার নামটা বুদ্ধিজীবী হিসেবে ভাসিয়ে দিতে পারছি। এই ন্যারো মানে এই সংকীর্ণ চাহিদা মানুষকে আইদার পাওয়ারের দিকে নিয়ে যাচ্ছে, পার্টিহীন পাওয়ারের কাছে নিয়ে যাচ্ছে, অথবা পার্টিহীন অপোজিশন, যারা কলকাতা পেল না তারা পার্টিহীন অপোজিশনে এসে গিয়ে আলটিমেটলি নিজের স্বার্থটা দেখা, নিজেকে হাইলাইট করা। এর মধ্যেই আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় বিভিন্ন বাজার, রাজনৈতিক ধর্মীয় বাজার প্রভৃতি মৌলবাদ বিরোধী আমাদের লড়াইয়ের এই যে ধারাবাহিকতার অভাব, এটা নিয়ে কিন্তু আমাদেরকে আজকে প্রশ্ন করতে হবে। এই লড়াইটা ধারাবাহিকভাবে সাধারণ মানুষকেই চালাতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে ধরুন আজকে হিন্দু মুসলিম সম্প্রীতির কথাটা হচ্ছে, ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্প্রীতির ব্যাপারে তো যে সম্প্রীতির যে ইতিহাস, সহযোগিতার যে ইতিহাস, সেই ইতিহাসের কিন্তু অনেক ডকুমেন্টেশন রয়েছে। আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমানের ইতিহাস শুধু দাঙ্গার ইতিহাস নয়। তবু দেখুন সেই সমস্ত ইতিহাসগুলোকে পাঠ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা, সেই সমস্ত ইতিহাসগুলোকে ছোটোবেলা থেকে মানুষকে জানানো যে ভারতবর্ষের ইতিহাস হচ্ছে পরস্পরকে গ্রহণ করার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস হচ্ছে পরস্পরকে বোঝার ইতিহাস, সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস হচ্ছে বহুত্বের মধ্যে ঐক্যের সাধনা। এইগুলো যে কতভাবে আমাদের মধ্যযুগ থেকে এবং 20th সেঞ্চুরির অবধি যে লেখা, সাহিত্য, শিল্প, দর্শন, চিন্তায় প্রতিফলিত হয়েছে, তার কোনো প্রভাব, তার কোনো ভালো মতন লক্ষণীয় প্রভাব আপনি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেছেন? আজকে যারা গৈরিকীকরণ নিয়ে বড় বড় কথা বলছে, তারা কি এগুলোকে এক্সপ্লোর করেছে? সম্পূর্ণ নিজস্ব সংস্কৃতির ভিতরে যে প্রগতিশীল মানবিক ঐতিহ্য, তাকে সম্পূর্ণ উপেক্ষা করে, অবজ্ঞা করে, আইদার ব্রিটিশ কলোনিয়াল লেন্স অথবা সোভিয়েত বা চাইনিজ কলোনিয়াল লেন্স থেকে পুরো জিনিসটাকে দেখে এখন মনে করছে যে না, তাহলে আমাদের ওইগুলোকে নিয়ে একটু ফেরা দরকার, ওইগুলোকে নিয়ে একটু কাল্টিভেট করা দরকার।
তো এইখানে কিন্তু একটা মস্ত বড় ভুল অলরেডি আমাদের হয়ে গেছে। এনিওয়ে, আজকে আমি ঝগড়া করব না, মানে কখনো কখনো মেন্টাল ফ্রেমটা এমন থাকে না, ভীষণ ঝগড়া করতে ইচ্ছা করে। আপনারা মাফ করবেন, আমি একটু ঝগড়া করে ফেললাম আজকে, কিন্তু এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হচ্ছে বলা যে আসলে সহনশীলতার যে আন্তরিক উপলব্ধি, অন্যকে আপন ভাবার যে আন্তরিক উপলব্ধি, সেখানে কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে। আমি মোল্লা নাসিরুদ্দিনের একটা গল্প, যেটা আমাকে ভীষণভাবে আলোকিত করেছিল, সেই গল্পটা আমি একটু বলবো। মোল্লা নাসিরুদ্দিন একদিন মনে করলেন যে তিনি তার মুর্শিদের সঙ্গে দেখা করতে যাবেন। তো অনেক কষ্ট করে, সেই সময় বোধহয় ট্রান্সপোর্ট তো ছিল না, সে অনেক কষ্ট করে হেঁটে টোলে কোনো রকমে গিয়ে পৌঁছেছে মুর্শিদের বাড়িতে। দিন তিনেক হাঁটার পর মুর্শিদের বাড়ির ঘরের দরজা উনি নক করছেন, কড়া নাড়তেই ভেতর থেকে মুর্শিদ বলছেন, কে বাইরে আমাকে ডাকে? নাসিরুদ্দিন বলছেন, আমি নাসিরুদ্দিন। দেখা গেল সাইলেন্ট, কোনো কথা নেই। আবার নাসিরুদ্দিন নক করলেন, আবার মুর্শিদ ভেতর থেকে বলছেন, কে ডাকে? উনি বললেন, আপনি আমাকে চেনেন, আমি আপনার ভক্ত, আমি নাসিরুদ্দিন মুর্শিদ। দেখা গেল আবার নীরবতা। এরকম বার কয়েক নাসিরুদ্দিন যখন ডাকছে, ভেতর থেকে মুর্শিদ বলছেন, অথচ উনি বলছেন আমি নাসিরুদ্দিন, দরজা খুলছে না। নাসিরুদ্দিন খুব পেইনফুল, মানে খুব অ্যাগোনাইজড, খুব মানে যন্ত্রণাবিদ্ধ হয়ে রাস্তায় পায়চারি করছেন। পায়চারি করতে করতে উনি বলছেন যে এই যে পেইন, এটা আমাকে সামহাও একটা ভেতর থেকে যেন ক্লিনজিং মতন হলো। আই রিয়ালাইজ সামথিং। এবং আমি তখন গিয়ে ফের মুর্শিদের ঘরের দরজায় কড়া নাড়লাম, এবং মুর্শিদ যথারীতি বললো, কে বাইরে ডাকছে? নাসিরুদ্দিন বললেন, তুমি। যেই তুমি বললেন, দরজাটা খুলে গেল। অর্থাৎ যতক্ষণ আমি তুমি রয়েছে সম্পর্কে, ততক্ষণ কিন্তু সেটা সম্পর্ক না। যখন আমি তুমি আর তুমি আমি হয়ে যাচ্ছে, তখন সেটা সম্পর্ক। এই যে ওয়াননেস, এই যে একটা নন ডুয়াল নেচার অফ রিলেশনশিপ, সেটা কি আমাদের আছে? আমরা যারা আজকে প্রগতিশীলতার ঠিকে নিয়ে সবাইকে মেলাতে চাইছি আর ঐক্যের কথা বলছি, মৌলবাদ বিরোধী করছি, সব দোষ যেন ধর্মের। মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা হাইলি স্পিরিচুয়াল, এটা তো ধর্মেরই কাহিনী। ভারতবর্ষের ধর্মজগতই তো আমাদের নন ডুয়ালিটি শিখিয়েছে। ভারতবর্ষের ধর্মজগতই তো আমাদের প্লুরালিটির মধ্যে ইউনিটিকে কাল্টিভেট করতে শিখিয়েছে। সেটা শুধু তত্ত্বে নয়, প্রয়োগে ভারতবর্ষে পৃথিবীর অগ্রগণ্য, যেখানে প্লুরালিটি আর ইউনিটির মধ্যে সম্পর্কটা শুধু ডিফাইন্ড না, প্র্যাকটিসড। এইটা আমি জানলাম না, অথচ আমি খুব নির্বাচনের আগে কে সরকারে থাকবে সেটা নিয়ে আমার বড় চিন্তা। সরকারে কে থাকলো সেটা তো বড় চিন্তা হওয়ার কথা না। সরকারে যেই থাকুক না কেন, আমি মানুষের মধ্যে ঐক্যের সাধনা তৈরি করব, মানুষের মধ্যে ওয়াননেস তৈরি করব, মানুষের মধ্যে টুগেদারনেস তৈরি করব, মানুষকে বামপন্থী করব, সমালোচক করব, পাওয়ারকে সে সমালোচনা করবে বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণ দিয়ে। আমি তাকে সেই জায়গায় ইন্টেলেকচুয়ালি এম্পাওয়ার করব। আমার বেশ মনে আছে, যখন লুলা প্রেসিডেন্ট হননি, প্রথমবারও প্রেসিডেন্ট হননি, তার আগেই ব্রাজিলে একবার লুলার অত্যন্ত ঘনিষ্ঠ যে বন্ধু ছিলেন, তিনি আমার টিচার অগস্ত্য বোয়াল, যার সঙ্গে আমার একটা একই ফ্যামিলির মতন পার্সোনাল রিলেশন মতন বলা যায়, একই ফ্যামিলি বলা যায়। 18 বছর আমি তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি। সেই বোয়াল বলতেন যে লুলা বলছে, তখন লুলা প্রেসিডেন্ট হননি, উনি বলতেন যে গভর্নমেন্ট মে বি রাইট অ্যান্ড লেফট, বাট পিপল হ্যাভ টু বি লেফট। তোমার সরকারে কে আছে না আছে এত চিন্তা কেন? তার থেকে তো বেশি চিন্তা হওয়া উচিত লোকেদের বামপন্থী করার। সেখানে যে কনসিস্টেন্সি লাগে, সেখানে যে সিরিয়াসনেস লাগে, সেখানে যে পরিশ্রম লাগে, সেখানে কই তোমাকে তো দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।